আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার কিভাবে বানাই। তো আমি যেভাবে বানাই আমি সেইভাবে আপনাদেরকে দেখাবো। জলপাই যেহেতু ফুরিয়ে যাচ্ছে তো কিছু জলপাই আনছিলাম, অল্প একদম, খুব বেশি না। তো জলপাইগুলো আগে যেভাবে আমি কেটে নিচ্ছি যেন এটার ভেতরে সব মশলাগুলো ঢোকে, চিনি টিনি যা দিব সব যেন যায়, এর জন্য ভালোভাবে কেটে তারপরে যে একটু পানি দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। অনেকে বলে, আসলে এটা আমি এখনও জানি না সঠিকভাবে, অনেকে বলে কিছুক্ষণ পানিতে রাখলে নাকি এটার যে চোকা ভাব থাকে সেটা চলে যায়, এর জন্য কিছুক্ষণ পানিতে রাখবো। যা যা লাগবে সেই মশলাগুলো একদম রেডি করে নিলাম, কারণ হচ্ছে সব কিছু রেডি করে নিলে মানে কাজগুলো খুব সহজ হয়ে যায়। তাই আচারের সব উপকরণগুলো একসাথে গুছিয়ে নিয়ে নিলাম। তো এই জন্য ইসলাম হচ্ছে সরিষা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপরে রসুনের কয়েকটা গোটা, দুটো তেজপাতা, এলাচ, সাথে চিনি, আর মাস্ট বি যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল। তো এখন আমি হচ্ছে শুকনো মরিচগুলো টেলে নিব। শুকনো মরিচ টালা হয়ে গেলে তারপর হচ্ছে পাঁচফোড়নগুলো টেলে নিব। আর এগুলো হচ্ছে বেশি ভাজবো না, খুব অল্প পরিমাণে ভেজে দিব, কারণ বেশি ভাজলে হচ্ছে গ্রানটা থাকবে না। তো এই তো শুকনো মরিচ এগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। তো শুকনো মরিচ ব্লেন্ডার হয়ে গেলে তারপর হচ্ছে পাঁচফোড়নও ব্লেন্ডার করে নিব। এই তো শুকনো মরিচগুলো ব্লেন্ডার শেষ, এখন পাঁচফোড়নগুলোও ব্লেন্ডার করে নিলাম। আর এদিক দিয়ে সরিষাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয় নাই। এবার ভালো করে কড়াইটা গরম করে নিলাম। তো এখন এই যে সরিষার তেলগুলো দিয়ে দিলাম। সরিষার তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো মরিচ দিব, তারপরে হচ্ছে রসুন দিলাম, দুটো তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি। এখন একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এখন হচ্ছে সরিষা বাটা, এই যে এইগুলা দিয়ে দিব। সরিষা বাটাটা মন চাইলে কেউ স্কিপও করতে পারেন, কারণ সরিষা না দিলেও আচার হয়, কিন্তু আমার সরিষা বাটা মানে খুবই ভালো লাগে আচারে, এর জন্য আমি দিই। তো এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিব। জলপাই ঝুরি ঝুরি করে কেটেও কিন্তু শুকিয়ে বানানো যায়। তো অনেকভাবে অনেকে বানায়, তো আমি এখন আজকে এভাবেই মানে বানাবো, এর জন্য রেসিপিটা এইভাবেই দেখালাম সবাইকে। যে যেমন খায় তেমনই বানাবে। এই তো এখন হচ্ছে ভালোভাবে একদম কিছুক্ষণ আমি ভেজে নেব। সরিষা বাটা অনেকে চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমার আসলে সব আচারে সরিষা বাটা দিলে ভালো লাগে, যেমন আমের আচার, তারপর হচ্ছে জলপাইয়ের আচার, এগুলাতে সরিষা বাটা দিলে আচারটা ভালো লাগে। এই তো এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে জলপাইগুলো দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নেব অনেকক্ষণ, মানে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প বা আর্ট, মানে যে যেভাবে রান্নাটা পরিবেশন করতে পারে। তো আমি আসলে যেভাবে রান্নাগুলো করে থাকি আমি আপনাদের সাথে রান্নাগুলো সেভাবেই দেখাই। তো এই যে জলপাইগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতেছি, এরপরে আস্তে আস্তে যে মশলাগুলো আছে সবই দিয়ে দিব। চিনির পরিমাণটা এখন চিনি দিয়ে দিব, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে। এই আচারটা আসলে টক, মিষ্টি, ঝাল তিনোটা জিনিসই থাকবে। এখানে আমি চিনিও অ্যাড করব, শুকনো মরিচের ফাঁকিও অ্যাড করব, যেন একটু মিষ্টি মিষ্টিও লাগে, একটু টক টক ভাবও থাকে, কারণ বেশি মিষ্টি হলে আচার খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো খুব বেশি পরিমাণে না, আমি মানে মিডিয়াম যতটুকু লাগে, খুব বেশি চিনি দিব না, এই যে দিলাম। আর তারপর হচ্ছে মরিচের ফাঁকিও দিয়ে দেব। আমি মিষ্টি এত খেতে বেশি পছন্দ করি না, টক জিনিস একটু টক না হলে আসলে ভালো লাগে না। তো এই যে হালকা করে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে আপনার শুকনো মরিচের ফাঁকি, তারপরে হচ্ছে পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে নামিয়ে নিব। তখন হচ্ছে মরিচের ফাঁকিটা যে দিয়ে দিতেছি। ঝালটা মানে যে যেরকম পছন্দ করে, আমি তো বললামই আমি আজকে এই আচারটা টক মিষ্টি ঝালের মতো রাখবো, মানে টকও রাখবো, মিষ্টিও রাখবো, ঝালও রাখবো। তো এর জন্য শুকনো মরিচের ফাঁকি অনেকগুলা করছিলাম, এই যে দিয়ে দিলাম। এভাবে আচারটা করলে আসলে ঘরে অনেক দিন রেখে খাওয়া যায়, যার জন্য আমি অনেকগুলো সরিষার তেল দিলাম, কারণ তেলের মধ্যে আচারটা ডুবিয়ে রাখলে, আমের আচার হোক জলপাইয়ের আচার হোক, বেশি করে তেল দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। আর আচারটা দেওয়ার পরে 2-3 দিন রোদে শুকাবো, তারপরে হচ্ছে বয়েমে ভরবো। তো কাচের বয়েমে আচারগুলো ভরে রাখতে হবে, কারণ প্লাস্টিকের বয়েমে ভরলে আচার ভালো থাকে না কখনো। এর জন্য সবসময় আচারের জন্য কাচের বয়েম ব্যবহার করবেন। তো আমার আচারটা প্রায় যে হয়ে আসছে, এখন আমি পাঁচফোড়ন দিব, আর একটু পরে নামিয়ে নিব। আচার খেতে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না,
কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু খিচুড়ি দিয়ে আচার একদম অনেক পছন্দ করি, আমার খুবই খুবই ভালো লাগে। আর হচ্ছে মেয়ে মানুষ, যেহেতু মেয়ে মানুষ কিন্তু টক জিনিসটা আসলে বেশি পছন্দ করে। আমার বেশিরভাগ রান্নাবান্না, তারপর হচ্ছে যে আচার বানানো সব কিছু আমার মার থেকে শেখা। কারণ আমার মা যেভাবে বানায় সেভাবেই খেয়ে আমরা অভ্যস্ত, আর সেভাবেই আমাদের ভালো লাগে। তো আমার আম্মাও এভাবে আচার বানায় যেভাবে দেখছি আমরা, তো আমিও এইভাবেই শিখছি। তো এই তো আমার আচারটা এই দিক দিয়ে হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। তো এই যে আমি নামিয়ে নিতেছি। এবার হচ্ছে 2-3 দিন রোদে শুকায় নেব, কারণ রোদে শুকালে হবে কি, যে মশলাটা আছে সেটা হচ্ছে জলপাইয়ের ভিতরে যাবে আর খেতে ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।